সবাই একটু শরীর মসরামসরি করে নেন, এনার্জি যেন থাকে। কফি টফি খাই একবার বসে স্যার, এনার্জি পুরো। আচ্ছা, আজকে এনার্জি বাড়াইতে হবে না? আচ্ছা, ওকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পোল্ট্রি পালন প্রশিক্ষণে আপনাদের স্বাগতম। সেই সঙ্গে আপনাদের, এটি কি গোলাপ বলেন, গোলাপি কালারের গোলাপের শুভেচ্ছা। তো আমরা মূলত আজকে যেটা আসলে জানবো, যে এই যে আপনারা অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করতেছিলেন যে স্যার 1 থেকে 30 দিন বা 40 দিনের যে মূলত চার্ট যেটা আপনারা চান, যে মেডিসিন লিস্ট বা কিভাবে ম্যানেজমেন্টটা করবেন সেই রিলেটেড এটা জানার জন্য। তো ওটাই নিয়েই আলোচনা করি, চিন্তা করলাম যে ব্রয়লার মুরগি অনেকেই জানতে চাচ্ছেন, আবার অনেকেই দেশি মুরগি পালন করতেছেন। আমাদের এখানে আছেন কয়েকজন, বর্তমানে ব্রোডিং চলতেছে, তো চিন্তা করলাম যে এটা ফলো করলে সুবিধা হবে। তো আমরা প্রথমেই যদি বলি যে আসলে এটা যদিও আমরা অলরেডি ব্রুডিং এর যে 5 থেকে 7টা ক্লাস করেছি, সেখানে অলরেডি আমরা জেনেছি যে কিভাবে আমরা প্রথম দিন কি করব, দ্বিতীয় দিন কি করব। তারপরে এটা জানলে আপনাদের আরো রিভিশনটা হয়ে যাবে এবং আপনাদের আরো মনে থাকবে ভালো। এই জন্যই ক্লাসগুলো বারবার করানো হচ্ছে। কারণ এই একবারে তো কোনো জিনিস সহজেই ক্যাপচার করা যায় না, বা আপনারা হয়তো অনেকেই মনে থাকে না। তো বারবার জিনিসটা দেখলে তখন একটু হলেও আইডিয়া থাকবে যে আসলে এই সময়টাতে এই সকল কাজ করা যায়। আর আপনারা যারা ফার্মিং করতে চাচ্ছেন, আমাদের এখানে ম্যাক্সিমামই হলো পারিবারিক খামারি, শৌখিন খামারি আছেন, আবার কেউ আছে যে কমার্শিয়াল ভাবে কিছু সংখ্যক লোকজন আছেন। তো আসলে যেটাই করেন না কেন, আপনার যদি মন দিয়ে কাজটা না করেন, যদি ওন না করেন, নিজের মনে না করেন, তাহলে সেই কাজটার আসলে সফলতাও আসে না, আবার গুরুত্বও থাকে না। এই জন্য যেটাই করেন না কেন, আপনাকে এটাতে কি মনোনিবেশ করতে হবে, মন থেকেই চাইতে হবে, তাহলেই বলে না যে খুঁজলে খোদার নাগাল পাওয়া যায়, সেই রকম। তো অ্যাকচুয়ালি যেটা বলতেছিলাম, তো প্রথম দিনে আমরা যে কাজটা করব একদিনের বাচ্চাকে, তো এখানে আমরা প্রথমে তো জানি কি দিব, এনার্জি সাপ্লাই দিব, গ্লুকোজ পানি দিব। কেন গ্লুকোজ দিব? আচ্ছা, গ্লুকোজ কি সবসময় দেওয়ার দরকার আছে? আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে আমাদের গ্লুকোজ কি সব দরকার আছে সব সময়? কখন গ্লুকোজের দরকার আছে আর কখন দরকার নেই? যদি আমরা বলি যে আপনার এই যে আবহাওয়া ঠান্ডা, মনে করেন হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, সেই হঠাৎ বৃষ্টি সিনেমা মনে করেন শুরু হয়ে গেছে, তো এখন আপনার পরিবেশ ঠান্ডা, আপনার বাচ্চা বাইর হয়েছে, তো আপনারা কি করবেন? গ্লুকোজ পানি দেওয়ার দরকার আছে? এই ক্ষেত্রে আপনারা গ্লুকোজ পানি না দিলেও অ্যাভয়েড করতে পারেন, কারণ বাচ্চা বাইর হয়েছে, নর্মাল পানিও দিতে পারেন। আপনি গ্লুকোজ পানি কখন দিবেন, কখন নেসেসারি, প্রয়োজনই কখন? মনে করেন প্রচন্ড রোদ গরম, সহজেই বাচ্চার পিপাসা লাগতেছে বা স্ট্রেস করতে পারে, সে সকল ক্ষেত্রে গ্লুকোজ পানিটা অবশ্যই দরকার। বা অনেক দূর থেকে আপনি বাচ্চা নিয়ে আসছেন বা মুরগি নিয়ে আসছেন, সে সকল ক্ষেত্রে আপনারা গ্লুকোজ পানিটার দরকার, কারণ গ্লুকোজটা কি দিবে, ডেক্সট্রোজ ফ্রুক্টোজ এগুলো কি করে, এনার্জি সাপ্লাই করে, শক্তি দেয় বডিতে। এই জন্য তখন গ্লুকোজ পানিটা দরকার হয়। তো শুরুতেই আপনারা এই জন্য গ্লুকোজ পানি দিতে পারেন। এখন আবহাওয়া ঠান্ডা, শীতকাল, প্রচন্ড কনকনে শীত, তার উপরে যদি আবার গ্লুকোজ পানি দেন, স্যালাইন দেন, তাহলে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে। এই সকল ক্ষেত্রে আপনারা গ্লুকোজ পানি অ্যাভয়েড করতে পারেন। বুঝতে পেরেছেন? তো এই জন্য অবশ্যই প্রথম দিন আপনারা গ্লুকোজ পানিটা কখন দিবেন কখন না দিবেন নিজের আকলকে কাজে লাগিয়ে এটা ব্যবহার করবেন। তবে ম্যাক্সিমাম টাইমেই এটা কি করা হয়, ব্যবহার করা হয় বা ব্যবহার করবেন। আচ্ছা, পাশাপাশি আপনারা কি দিবেন, লাইসোভিট দিবেন বা ভিটামিন সি দিবেন বা লেবু বা চিনির শরবত দিবেন। কারণটা হলো কি, এগুলো এগুলো হলো ইমিউন বুস্টার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ইমিউনিটিকে বৃদ্ধি করে। ইমিউন বুস্টারের তো উদাহরণ দিয়েছিলাম মনে হয় আপনাদের, তারপরে একটু বলি, ইমিউনিটি মানে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। আপনি যে সুস্থ থাকবেন, আপনার বডিতে স্রষ্টা একটা সিস্টেম দিয়েছে যেটাকে বলা হচ্ছে ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই এই সিস্টেমটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার রোগ বালাই এমনিতেই কম হবে। তো মুরগির বাচ্চার ক্ষেত্রেও
আপনারা যদি এই সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখেন তাহলে দেখবেন যে মুরগিটা এমনি ভালো থাকবে, সুস্থ থাকবে। এই জন্য বলা হচ্ছে আপনারা এই জাতীয় জিনিসগুলো আপনারা দিতে পারেন, ইমিউন বুস্টার হিসেবে এগুলো দিতে পারেন। তো এই হলো প্রথম দিনের এটা কাহিনী। তবে লাইসোভিট যেটা বা ভিটামিন সি দিতে পারেন, এগুলো কন্টিনিউ 4-5 দিন দিতে পারেন, নো প্রবলেম। 4-5 দিনে আপনারা কন্টিনিউ করবেন এটা। তো প্রথম দিনে এই কাজগুলো করবেন। আচ্ছা, এখানে ব্রুডিং বিষয়ে তো আপনারা জানেন, তারপরও বলি, অবশ্যই লাইট জ্বালায় রাখবেন এবং লাইটটাকে মাঝে মাঝে কি করতে হবে, আপনার প্রয়োজনে পরিবেশের তাপমাত্রার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দরকার হলে লাইট কমাতে হবে, বাড়াতে হবে, লাইট দরকার হলে উপরে উঠাতে হবে, নিচে নামাতে হবে। এটা হলো আপনাকে অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে। বা জায়গার ক্ষেত্র কি করতে হবে, বাচ্চাকে নড়াচড়া করতে হবে। আপনি এখন আমি লিস্ট দিয়েছি আর এইটা ফলো করে এক অন্ধ হাফেজের মতো শুধু এটাই ফলো করা শুরু করছেন, ম্যানেজমেন্টের দিকে কোনো হুঁশ নাই, তাহলে কিন্তু হবে না। একটা আর একটা কি ইন্টারলিঙ্ক, মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত। আপনাকে দুটা ক্ষেত্রেই ম্যানেজমেন্ট নিতে হবে, শুধু মেডিসিন দিলেই হবে না। দরকার হলে মেডিসিনের দরকার নেই, আপনি যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করেন তাহলেই ওকে। একটা টার্মেই আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট। অর্থাৎ আপনি যদি আগে থেকেই প্রতিরোধ করতে পারেন তাহলে আপনার ট্রিটমেন্টের দেখারই দরকার নাই, তাই না? আমি সব সময় আপনাদের এই উদাহরণটা দিই যে নদী নাই দেখতে এটা লুঙ্গি উঠাতে না, এটা গ্রামের একটা ডায়লগ। মানে এটা জানেন তো অনেকে, নাও জানতে পারেন। যে মনে করেন যে আপনি পাশের গ্রামে যাবেন, পাশের গ্রামে মনে করেন যে কেউ আছে, আপনার মনের টান তাকে না দেখলে ভালো লাগে না। তা এখন আপনি যাচ্ছেন, মাঝখানে একটা নদী আছে, তা এখন কি আপনি ওই নদী পার হওয়ার পর মনে করেন যে হাঁটু জল পানি, তা এখন এই হাঁটু পর্যন্ত তো আপনার মনে করেন প্যান্ট বা লুঙ্গি উপরে তুলতে হবে, নাহলে তো ভিজে যাইতে হবে, তাই না? এখন ওই হাঁটু জলের চিন্তা করে আপনি কি বাড়িতেই লুঙ্গি তুলবেন না নদীতে যাওয়ার পরে তুলবেন? অবশ্যই যখন নদীর কাছে যাবেন তখন, তাই না? তাই এই জন্য এই মেডিসিনের ক্ষেত্রে এটা বলি যে আগেই আপনার সবকিছুর দরকার নেই যদি আপনি ভালোভাবে ম্যানেজমেন্টটা নিতে পারেন, তাই না? যদি এখন এরপরে আসার পরে কোনো প্রবলেম হয় যে এই প্রবলেমটা হচ্ছে, তখন না হয় মেডিসিন নিয়ে আসলেন। অনেক সময় আপনারা হলো ওই যে কোকসিডিওসিস রক্ত কমানোর আগেই ডোজ করতে চান, এটা আসলে আমি পক্ষপাতিত্ব না। কেন, আপনার টাকা কি আপনার চুলকাছে হাতে যে আমি টাকাটা খরচ করি? দরকার কি, আপনারা যখন আসবে তখন আপনি ডোজ করবেন, না হলে তো ডোজ করার দরকার নেই। তো এই হলো মূলত আমাদের কি বলে যে প্রথম দিন আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন। আচ্ছা, তো এই যে এখানে দেখেন, দেখেন মাও উড়াচ্ছে, বাবা উড়াচ্ছে, ছেলেরাও উড়াচ্ছে, মানে কি এনার্জি পাইছে, এনার্জি শক্তি, এই শক্তিতে আকাশে দোল দিচ্ছে। তো যাই হোক, এরকম এটার গ্লুকোজ বলতে এটাও আপনারা আমাকে জিজ্ঞেস করেন স্যার এই গ্লুকোজ কোন গ্লুকোজ দিব? তা মানুষের খাওয়ারও গ্লুকোজ দিতে পারেন, আবার কি ভেটেরিনারিরও পাওয়া যায়, ওগুলো বড় প্যাকেট ছাড়া পাওয়া যায় না, এই জন্য এগুলো মানুষের ডেক্সট্রোজ গ্লুকোজ ছোট পাওয়া যায়, এগুলো দিবেন, এগুলোই আপনারা খাইতে পারবেন। এছাড়াও দ্বিতীয়ত বলা হচ্ছে যে আপনারা চিনি বা লেবুর শরবত দিবেন। তো চিনি বা লেবুর শরবত কিভাবে দিবেন? অবশ্যই এই যে এরকম একটা সাইজের লেবু, একটা লেবু 4 থেকে 5 লিটার পানিতে, এবং হলো প্রতি লিটার পানির জন্য 10 গ্রাম, 10 থেকে 15 গ্রাম করে চিনি। বুঝতে পেরেছেন? এবার আপনি যদি 1 লিটার পানি দেন তাহলে আপনি 2 চামচ চিনি দিবেন, 2 চামচ, 2 চা চামচ, টি স্পুন। এটা দিয়ে আপনারা একটা লেবুর এরকম 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ দিয়ে করে দিবেন। এইভাবে মূলত চিনি আর লেবুর শরবত, বা মনে করেন আপনি নিজে খাইতে চাচ্ছেন, নিজেও একটু খাইলেন, বাকিটা দিয়ে দিলেন, আপনার মনের মতো করে দিলেন, নো প্রবলেম। এগুলো একটু কম বেশি হলে সমস্যা নেই, এরকম না যে এটা হলো অ্যাসিড বা ক্ষার যে বেশি পড়লেই এটা ক্রিয়া বিক্রিয়া ঘটাইয়া অন্য কিছু ঘটাবে, এরকম না, তাই না? আচ্ছা, তো এই হলো মূলত প্রথম দিনের কাহিনী। পাশাপাশি আপনারা কি দিবেন, লাইসোভিট দিতে পারেন। 1 গ্রাম 2 থেকে 3 লিটার পানিতে লাইসোভিটটা সাপ্লাই করবেন। আমি এক মদন মার্কা লোক, গরম লাগতেছে, অনুভব করতেছি যে কেন গরম লাগতেছে, আর ফ্যানটা চালাই দিচ্ছি উল্টা দিকে করে, টেবিল ফ্যান তো। আচ্ছা, ওকে।
তো যেটা বলতেছিলাম যে 1 গ্রাম কত 2 থেকে 3 লিটার পানিতে আপনারা কি করে দিবেন, মিক্সড করে লাইসোবিটটা খাবেন। কয়দিন খাওয়াবেন? মিনিমাম 4 থেকে 5 দিন খাওয়াবেন। বা মুরা প্লাস পাওয়া যায়, এগুলো হলো ইমিউন বুস্টার, ইমিউনিটি ইনহ্যান্সার। এই যে দেখেন, ইমিউনিটি ইনহ্যান্সার, প্যাথোজেনিক গ্রোথ ইনহিবিটর। প্যাথোজেনিক মানে ক্ষতিকর, গ্রোথ মানে হলো ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোর গ্রোথকে বলা হচ্ছে প্যাথোজেনিক গ্রোথ। এটা ইনহিবিটর করে, ইনহিবিট করে, বাধা দেয়, প্রতিরোধ করে, এইগুলো কাজ করে। তো এই জাতীয় আপনারা ব্যবহার করবেন। বা ভিটামিন সি দিতে পারেন, সিভিট দিতে পারেন। আমরা যে সিভিট খাই সেই সিভিটও দিতে পারেন একটা 3 লিটারে, বা 1 গ্রাম 3-4 লিটার পানিতে এভাবে দিয়ে। আচ্ছা, এইভাবে দিয়ে আপনারা মূলত এই কি করতে পারেন, ডোজটা করে দিতে পারেন। এটা হলো ডে ওল্ড ডে, একদিন বয়সে এটা করবেন। তবে একদিন থেকে 4-5 দিন পর্যন্ত আপনারা এই জিনিসগুলো খাওয়াবেন, তাহলে দেখবেন যে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আপনারা যদি অল্প মুরগি পালন করেন, আপনারা এত প্যাকেট কিনতে পারছেন না, তাহলে আপনারা লেবু চিনি দিয়েই পার করে দিবেন, বা সিভিট দিবেন, মানুষের সিভিট। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হলো দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন, এই সময়টাতে আপনারা কি দিবেন? এই সময়টাতে আপনারা অ্যান্টিবায়োটিকের ডোজ করবেন। এখন এই অ্যান্টিবায়োটিকের ডোজ কেন করবেন? অনেকেই বলা হচ্ছে, অনেকেই আপনারা অর্গানিক ভাবে পালন করতে চান, যে আসলে অ্যান্টিবায়োটিক আমরা কেন প্রয়োগ করব, অ্যান্টিবায়োটিক ছাড়াই আমরা পালন করতে পারি। আসলে অ্যান্টিবায়োটিক তো ক্ষতিকর না, তাই না? অ্যান্টিবায়োটিক, আচ্ছা যদি ক্ষতিকরই হইতো, তাহলে অ্যান্টিবায়োটিক কেন আবিষ্কারের জন্য কে আবিষ্কার করেছে? আলেকজান্ডার ফ্লেমিং, কত 1929 সালে। তো আবিষ্কার করার কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তা যদি এটা ক্ষতিকরই হতো, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কার করেছিল, তাই না? তো এখন এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের কারণেই যদি তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়, তাহলে কেন ক্ষতিকর এটা, তাই না? তাহলে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল না। অবশ্যই অ্যান্টিবায়োটিক একটা ভালো জিনিস, এটা জীবন রক্ষাকারী। এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের কারণে কোটি কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে, প্রাণীর জীবন রক্ষা পেয়েছে। কিন্তু হ্যাঁ, এটারও ক্ষতিকর দিক আছে। ক্ষতিকর দিকটা কি, কখন অ্যান্টিবায়োটিক ক্ষতিকর হয় এটা তাকে জানতে হবে, তাই না? আপনারা সচেতন মানুষ, এটা জানা উচিত যে অ্যান্টিবায়োটিক কখন ক্ষতিকর। যেমন আপনাদের বলি, এই যে এই গল্পটা আমি বারবার বলি, যারা আগে শুনেছেন, শুনলে একটু চুপ করে কানে তুলা দিয়ে থাকেন। তো যেমন এই যে মনে করেন যে আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার দিছে, এই নোবেল পুরস্কারের কারণেই মনে করেন আলেকজান্ডার ফ্লেমিং নোবেল পুরস্কার পাইছে। তো আলফ্রেড নোবেল যে নোবেল পুরস্কার যে সে যে ঘোষণা করলো, সে এত টাকা কই পাইলো, তাই না? সে ডিনামাইট আবিষ্কার করেছিল। ডিনামাইট আবিষ্কারের কারণে সে, ডিনামাইটের কাজ কি? এটা হলো বম বাস্টিং করা। মনে করেন পাথরের খনিতে যে বাস্টিং করে, এখান থেকে কয়লা বাইর করে, এখান থেকে সোনা বাইর করে, এরকম মনে করেন যে এটার জন্য যখন সে ডিনামাইট আবিষ্কার করলো, এটা যুগান্তকারী আবিষ্কার। এই এটার কারণেই মনে করেন অনেক, মনে করেন সভ্যতার, নতুন সভ্যতার উৎপত্তি হলো এরকম। তো এটাতে সে হিউজ ইনকাম করলো। কিন্তু মানুষ আমরা এত পাজি পাজি কি করলা শুরু করলাম, এই ডিনামাইট দিয়ে আমরা বম বানা শুরু করলাম। এই বম এখন কি করলাম, মানুষের উপর ফেলা শুরু করলাম। তখন মানুষ হত্যা করা শুরু করলাম। ইসরায়েল, আমেরিকা, সব ইহুদি গুলো কি করতেছে, মুসলমানদের মেরে শেষ করতেছে, গাজাটাকে শেষ করে দিচ্ছে। তো এই যে এইরকম যখন কার্যকলাপ শুরু হলো, তখন আলেকজান্ডার আলফ্রেড নোবেলের অনুতপ্ত হলো, অনুশোচনা হলো, যে আসলে আমি আবিষ্কার করলাম ভালোর জন্য, এটা এখন মানুষের অকল্যাণে ব্যবহার হচ্ছে। বাট কল্যাণের জন্য, মানুষ যদি এই কাজটা না করতো, শুধু কল্যাণের কাজে ব্যবহার করতো, তাহলে তো এটা ভালো, তাই না? কিন্তু এটা অকল্যাণে ব্যবহার হচ্ছে, তখন সে অনুতপ্ত হয়, তার সব টাকা দান করে দিল। সেখান থেকেই মূলত এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। মানে কি কারণে দেওয়া হয়েছে, যে যারা ভালো ভালো কাজ করবে, পৃথিবীর কল্যাণের কাজে লাগবে, তাদেরকে এখান থেকে একটা অর্থ দেওয়া হবে, সম্মানসূচক ডিগ্রি দেওয়া হবে। তো এই জন্য মূলত এটা দেওয়া হয়েছে, তাই না? তো এখন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের কারণেই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তাকে সম্মানিত করা হয়েছে। তাহলে অবশ্যই এটা উপকারী। এখন এইটা ক্ষতিকর কখন হয়, এই ক্ষতিকরের যদি দিক বুঝাইতে চাই, তাহলে তো আরেকটা গল্প বলতে হয়। তো এই গল্পের ক্ষেত্রে যদি বলি, মনে করেন এই যে আমাদের কি বলে, এখানে অনেক বড় লোক মানুষ আছেন, দুই একজন বোনও আছেন, আবার ভাইও আছেন, আবার যারা জানি না তারাও আছেন। তো এই যে আমাদের, সবসময় আমি তো বাবু ভাই দিয়ে উদাহরণ দিই, তো বাবু ভাইকে দিই। বাবু ভাই আমাদের সিঙ্গাপুরের বাসিন্দা,
সিঙ্গাপুরে থাকে, একটু মোটামুটি উন্নত দেশে থাকে। তো এখন সিঙ্গাপুর থেকে হিউজ টাকা ইনকাম করে দেশে আসছে। আসার পরে কি করছে, যে মনে করেন সে হলো মূলত বাসা বাড়ি বানাইছে, বাড়ি গাড়ি নারী সব হয়েছে, মনে করেন সব মাশাআল্লাহ। এখন এলাকার মনে করেন যারা টোকাই মাস্তান তাদের চোখে লাগছে যে আরে কে রে, এ এত টাকা পয়সা এর, তাহলে তো এর একটা কিছু ক্ষতি করতে হয়। এখন ক্ষতি করার জন্য কি মনে করেন তারে উঠে নিয়ে গেছে, ঠিক আছে না, শুরু থেকেই মনে করেন যে তারে হলো ধমক দেয়, মনে করেন যাই বেটা তুই এদিকে আসবি না, বা পরের দিন বলে যাই তোরে উঠে নিয়ে যাব, তারপর দিন বলে তোর বউরে উঠে নিয়ে যাব, প্রত্যেকদিন শুধু ধমক দেয়। মনে করেন কানের কাছে আইসা আসি বলে যে তোরে এক থাপ্পড় দিব, মনে করেন পা খুঁজে ঝগড়া করার মতো। প্রত্যেকদিন যদি ধমক দেয়, তখন কিন্তু একদিনও মনে করেন যে কাজ করতে পারে না, এইভাবে মনে করেন 6 মাস 1 বছর ধরে খালি ধমক দিচ্ছে যে এই করব সেই করব, তাহলে তখন কি মনে হবে বলেন তো? এ কি বলবে যে বেটা তোর শুধু ধমকেই হয়, তুই তো কাজ করতে পারবি না। তখন দরকার হলে ত্যাক্ত হয় এই কি করবে, উল্টা রিয়াকশন শুরু করবে, তাই না? তো যে বিষয়টা হলো যে অ্যান্টিবায়োটিকটা হলো এইরকম রেজিস্ট্যান্ট হয়ে যায়, যে মনে করেন যদি সব সময় মাস্তানের মতো ধমক দেয়, তাহলে এক সময় কি হয়ে যায়, থ্রেট কেটে যায়। স্বাভাবিকভাবে আমরা বলি, বাচ্চা কাচ্চার ক্ষেত্রেও বলি, বা নিজের ফ্যামিলিকে শাসন করার ক্ষেত্রেও বলি যে তুমি যদি বেশি থ্রেট দাও তাহলে এক সময় থ্রেট কেটে যাবে, তখন আর কথাই শুনবে না, তাই না? তো অ্যান্টিবায়োটিকটা যে ক্ষতিকর এটা হলো এরকম, এটা হলো রেজিস্ট্যান্ট হয়ে যায়, এটা কাজ করে না, জীবাণুগুলোকে শক্তিশালী করে ফেলে। এখানে মনে করেন এই যে ইয়াগুলোকে মনে করেন যে হলো জীবাণুগুলো হলো মনে করেন যে বাবু হয়, আর অ্যান্টিবায়োটিক হলো মনে করেন যে এই মাস্তানগুলো। অ্যান্টিবায়োটিকের কাজ কি, ওরে যা মেরে ফেলবে, জীবাণুগুলোকে মেরে ফেলবে। তো এখন এই অ্যান্টিবায়োটিক যদি রেগুলার যা জীবাণুকে ধাক্কা দেয়, যাই আজকে জীবাণুর কান ছিঁড়ে দিব, পরের দিন যে আবার বলতেছেন যে গলা চিপে ধরছেন কিন্তু মেরে ফেলেন নাই, তারপরের দিন যে আবার একটা ধাক্কা দিচ্ছেন, পরের দিন আবার যে একটা টোকা দিচ্ছেন, তো প্রত্যেকদিন শুধু যদি তাকে ধাক্কাই দেন টোকাই দেন কিন্তু কোনোদিন যদি না মেরে ফেলেন, তাহলে জীবাণুগুলো কি হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। আলটিমেটলি তখন বলবে যে বেটা তুই আমাকে 6 মাস 1 বছর ধরে শুধু ধাক্কাই দাও টোকাই দাও, আমার তো মারতে পারে না। সে এইটাতে কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। আপনি যখন প্রকৃতপক্ষে অসুস্থ হবেন, তখন আপনি অ্যান্টিবায়োটিক বেশি করে খাওয়াবেন, তখন বলবে যে তোমার এই অ্যান্টিবায়োটিক আমার 1 বছর বা 10 বছর ধরে ধাক্কা দিছে, আমাকে মারতে পারে নাই, এখন তুমি যতই ঢালো না কেন এই অ্যান্টিবায়োটিক দিয়ে আমাকে আর মারতে পারবে না। এটাকেই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তখন এই অ্যান্টিবায়োটিকটা হয়ে যায় ক্ষতিকর, বলতে অ্যান্টিবায়োটিকটা তখন কাজে লাগে না, আর এই জীবাণুগুলো হয়ে যায় মানুষের জন্য ক্ষতিকর। তো আশা করি আপনারা বুঝছেন, না বুঝলে আর একটু সহজেই বুঝাই। এখন অ্যান্টিবায়োটিকটা কিভাবে ধাক্কা দেয় আমি বলি। মনে করেন আমরা যদি সচরাচর প্রপার ডোজ অনুযায়ী অ্যান্টিবায়োটিক না করি, মনে করেন একটা অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়ম হলো যে 5 থেকে 7 দিন ব্যবহার করতে হয়। এই 5-7 দিন ব্যবহার করলে সে বডিতে যাবে, যাওয়ার পরে সে জীবাণুকে একবারেই মেরে ফেলবে, অথবা জীবাণুগুলো গ্রোথ কমায় দিবে। বুঝতে পারছেন? এখন আপনি 2 দিন চালাইলেন, 3 দিন চালাইলেন, চালার পরে এটা যদি আমি একটু উদাহরণ দেই তাহলে আপনাদের ভালো হবে। মনে করেন এই যে মনে করেন যে আমার হলো হাতে এই যে এটা হলো মনে করেন একটা জীবাণু, ঠিক আছে? তো এই জীবাণুটা আছে, এখন আপনি মনে করেন একটা অ্যান্টিবায়োটিক খাইলেন, অ্যান্টিবায়োটিক খাইলে কি করে, রক্তের মাধ্যমে যায় জীবাণুটাকে আগে এরকম করে ধরবে, মনে করেন রাউন্ড আকারে চিপাই ধরছে মনে করেন প্রথম দিন। দ্বিতীয় দিন কি করবে, দ্বিতীয় দিন এর মনে করেন একটু চিপা দিবে, তৃতীয় দিন করলে আরো চিপা দিবে মনে করেন, এইভাবে মনে করেন 5-7 দিন করলে একবারে তাকে মেরে ফেলবে। তো এখন আপনি প্রথম দিন খাওয়াইলেন, দ্বিতীয় দিন তারা একটু চিপা দিলেন, তৃতীয় দিন আর খাওয়াইলেন না, তখন আবার সে এখান থেকে ধীরে ধীরে কি হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল। আপনি বারবার যদি জীবাণুকে এরকম করেন, তাহলে দেখবেন যে এক পর্যায়ে এই জীবাণুগুলো কি হয়ে যাবে, রেজিস্ট্যান্ট হয়ে যাবে, কাজ করবে না। তখন এই জীবাণুগুলোকে মনে করেন যে আপনার রোগ হইলে এই আপনি যাই অ্যান্টিবায়োটিক দেন না কেন, ওই মানুষটাকে আর ভালো করতে পারবেন না। তো সামনে সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা এটাই ধারণা করতেছে যে সারা বিশ্বে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, এএমআর বলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট, এটা মহামারী আকারে রূপ ধারণ করবে, যেটার কারণে
কোনো ওষুধেই কাজ করবে না, তখন আলটিমেটলি দেখবেন যে সবাই গণহারে মারা যাওয়া শুরু হবে। তো এটা ধারণা করা হচ্ছে যে সামনে এরকম একটা মহামারী আসবে। এটা হলো কি আবার ইয়েও আছে, আপনারা আমি যদি উদাহরণ দিই, আপনারা যারা এখানে সায়েন্সের স্টুডেন্ট জানেন, পদার্থ বিজ্ঞানে একটা একটা টার্ম ছিল ইন্টারমিডিয়েটে বিশেষ করে, এন্ট্রপি। এন্ট্রপি মানে কি জানেন? মানে ওখানে হলো যে একটা মানে শক্তির একটা সূত্র আছে, যেটা বলা হচ্ছে যে পৃথিবীতে যে শক্তি আছে এটার শেষ মানে ধ্বংস নাই বা শেষ নাই, যা শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। আমি তেল পুরাচ্ছি, তেল থেকে লাইট হচ্ছে, মনে করেন জেনারেটর পুরাচ্ছি, জেনারেটরে তেল দিচ্ছি, আমি বাসা বাড়িতে লাইট পাচ্ছি, ফ্যান পাচ্ছি, অর্থাৎ একটা এনার্জি আর একটা এনার্জিতে কি রূপান্তরিত হচ্ছে, তাই না? তো বলা হচ্ছে যে জাস্ট পৃথিবীতে যত এনার্জি আছে শুধু একটা আরেকটা রূপান্তর হয়, কিন্তু বলা হচ্ছে যে এই যখন রূপান্তর হয় তখন এখানে কিছু শক্তি ব্যয় হয়। তো এই ব্যয়ের পরিমাণটা ধীরে ধীরে বাড়তেছে, এই ব্যয়ের পরিমাণটা বাড়তেছে, এমন এক সময় আসবে যে ব্যয়ের পরিমাণ এত বেশি বেড়ে গেছে, এনার্জির তুলনায় ব্যয়ের পরিমাণ বেড়ে গেছে, তখন দেখবেন যে কোনো শক্তি আর কাজ করবে না। এটাকে বলা হচ্ছে এন্ট্রপি, পৃথিবী তখন বলা হচ্ছে যে ধ্বংস হয়ে যাবে। তো অ্যান্টিবায়োটিকটাও এরকম সেম, যেমন এক সময় আসবে যে আপনার রোগ হচ্ছে, আপনি যাই খান না কেন কোনো কাজেই করতেছে না, এটা হলো এক প্রকার মনে করেন এন্ট্রপির মতো, যে তখন আর পৃথিবী শেষের বা ধ্বংসের দিকে, পৃথিবী যে ধ্বংস হবে এগুলো হলো তার মনে করেন প্রি সাইন সিমটম, যে এক সময় যে আমরা যারা ধর্মে বিশ্বাস করি পৃথিবী ধ্বংস যে হবে, তো সায়েন্স দিয়েও যে বলতেছে যে এইভাবেই এক সময় পৃথিবী কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো হ্যাঁ, এখন যেটা বলতেছিলাম, তো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষতি হব? আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষতি হচ্ছি, মনে করেন আপনার মুরগি একটু অসুস্থ হয়েছে, আপনি একটা রেনামাইসিন আনি 2 দিন খাওয়ালেন, ফুল ডোজ অনুযায়ী খাওয়ালেন না। আবার অনেকে আছে আমাকে বলে যে রেনামাইসিন প্রতিদিনে খাওয়ায়, ও রেনামাইসিনকে মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক না ভিটামিন মনে করে খাওয়ায়, তাহলে তো কি হবে, এটা আলু বাড়ে ফেলছেন, এটা দ্বারা আর জীবাণু কাজ করবে না। এরকম আবার অনেকে আছেন যে মনে করেন যে আপনার মুরগি অসুস্থ, আপনি আজকে মুরগিটা অ্যান্টিবায়োটিক খাওয়ালেন, একটু সুস্থ হলো, পরের দিন বিক্রি করে দিলেন। এখন এই অ্যান্টিবায়োটিকের রেসিডিউ বলে, রেসিডিউ মানে কিছু, মনে করেন আপনি যদি একটা শরবত বানান, শরবতের নিচে গাব থাকে না, তো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এরকম কিছু রেসিডিউ বডিতে যখন খাওয়ার পরে কিছু প্রসাবের মাধ্যমে, কিছু ইউরিনের মাধ্যমে, কিছু মনে করেন দুধের মাধ্যমে বডি থেকে বাইরে হয়ে যায়, যাওয়ার পরেও মিনিমাম মানে রেসিডিউ কিছু বডিতে থেকে যায়, এটা হলো 10 দিন বা 14 দিন পর্যন্ত থেকে যায়। এখন 14 দিনের আগেই যদি আপনি এই অ্যান্টিবায়োটিকটা খেয়ে ফেলেন, তাহলে আপনার বডিতে এই অ্যান্টিবায়োটিকটা চলে আসলো, এই যে অল্প পরিমাণে আসলো, এই অ্যান্টিবায়োটিকটা কি করবে, ওই মাস্তানের মতো যায় ধাক্কা দিবে জীবাণু, এই তো মনে হয় মেরে ফেলবো, এই তোরে মানে ধাক্কা দিব। তো এই প্রতিনিয়ত যখন আপনি এরকম অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার খাবেন, মনে করেন আপনার ডিম কিনে খাইছেন, ওই ডিমটা মনে করেন মুরগির খামারে অসুস্থ হয়েছে, সেই অ্যান্টিবায়োটিক দিছে, সেই অ্যান্টিবায়োটিক যুক্ত আপনি ডিম খাইছেন, আপনার বডিতে চলে গেল, এটা যা কি করবে, ওইভাবে মনে করেন জীবাণুকে ধাক্কা দিবে। আপনি শাক খাইছেন, শাকে মনে করেন স্প্রে করে নিয়ে আইছে, সেই শাকেও একটু অ্যান্টিবায়োটিক চলে আসে। তো এইভাবে দেখবেন যে প্রতিনিয়ত আপনার বডিতে যখন অ্যান্টিবায়োটিক ঢুকতেই থাকবে, তখন দেখবেন যে আপনার বডির যে জীবাণুগুলো আছে এগুলো রেজিস্টার হয়ে যাবে। কিন্তু আপনি কোনো কারণে অসুস্থ হয়েছেন, আপনাকে অ্যান্টিবায়োটিক, আপনার একটা অপারেশন করছে, আপনার সিজার করছে, আপনাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কিন্তু তখন দেখবেন যে আপনার অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, ঘা শুকাচ্ছে না। কারণটা কি? এই যে অনেক আগে থেকেই আপনার বডির জীবাণুগুলো কি করছে, রেজিস্টার হয়ে গেছে, এই অ্যান্টিবায়োটিক গুলো তাকে টোকাইতে টোকাইতে তাকে শক্তিশালী বানিয়ে ফেলছে। এটাকেই বলা হচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এই জন্য অ্যান্টিবায়োটিক আপনার ডোজ করতে গেলে ফুল ডোজ করতে হবে, মানে যেটাকে করব সেটাকে যেন মেরে ফেলি। আর অ্যান্টিবায়োটিক খাওয়ার মিনিমাম ম্যাক্সিমাম মানে আমাদের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে এগুলো 7 দিন পর্যন্ত, কিছু কিছু রেনামাইসিনের মতো অ্যান্টিবায়োটিক 14 দিন ছাড়া বডি থেকে যায় না। এই জন্য দুর্বল যেগুলো অ্যান্টিবায়োটিক আছে এই অ্যান্টিবায়োটিক গুলো খাওয়ার পরে মিনিমাম 14 দিনের আগে এই মুরগি না খাওয়াটাই ভালো। বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে আপনারা অ্যান্টিবায়োটিক ফ্রি খেতে পাচ্ছেন। এর জন্য তো আমরা এখন অসচেতন হচ্ছি, যারা সচেতন মানুষ আমরা চেষ্টা করতেছি যে কিভাবে আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত ফ্রি খাবার খাবো। এই জন্য আমরা নিজেরাই খাবার করতেছি, নিজেরাই পালন করতেছি যেন আমরা ফ্রেশ খাবারটা খেতে পারি। বুঝতে পারছেন? কিন্তু এটা শুধু নিজেরা হইলে হয় না, সামগ্রিকভাবে আমাদের সচেতন হতে হয়। তারপরও আমরা নিজেরা যতটুকু পারি, নিজেরা যতটা মিনিমাইজ করতে পারবো, তত বেশি দেখবেন যে আমরা ভালো বা সুস্থ থাকবো। তাই বলে যে অসুস্থ হব না এরকম না, আমি সব সময় ফ্রেশ খাবার খাইছি তাই বলে যে অসুস্থ এরকম না। পৃথিবীতে যখন জন্মগ্রহণ করছি মৃত্যুবরণ আসবেই, এর জন্য অসুস্থ হতেই পারেন, তাই না? তো এই জন্য
চেষ্টা করতে হবে যে অন্তত পক্ষে আমি যেটা করতেছি এটা দ্বারা যেন অন্যের আমি ক্ষতি না করি বা নিজের ক্ষতি না করি। যদি এইটা আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা শুধুমাত্র অন্যের টাকা মারলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এটাই অপরাধ না, এটাও এক প্রকার অপরাধ। আপনি প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সেই জীবাণুযুক্ত খাবার মানুষকে সাপ্লাই দিচ্ছেন, সেই খাবার খেয়ে মানুষের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। করতে পারবেন।